সুপ্রিয় অনার্স তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ সাইফুর রহমান, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম। আমি তোমাদেরকে স্টেরিওকেমিস্ট্রির অপটিক্যাল অ্যাক্টিভিটি অ্যান্ড অপটিক্যাল আইসোমারিজম চ্যাপ্টারের জেনারেল কন্ডিশন অফ অপটিক্যাল অ্যাক্টিভিটি নিয়ে প্রথমে কথা বলবো। সেটা হলো এই জেনারেল কন্ডিশনগুলোর মধ্যে অর্থাৎ সাধারণ যে শর্তাবলী আছে সেই শর্তাবলীর মধ্যে ফার্স্ট যে কন্ডিশন সেটা হলো প্রত্যেকটা অণুর একটা কাইরাল কার্বন থাকতে হবে। কাইরাল কার্বন সম্পর্কে আমরা অনেকেই জানি, আমরা প্রায় সবাই জানি, অর্থাৎ 4টি ভিন্ন গ্রুপ থাকতে হবে। ধরে নিলাম এখানে CH3 দিলাম, এখানে H দিলাম। তাহলে একটি যৌগের কার্বন পরমাণু যদি 4টি ভিন্ন গ্রুপ দ্বারা যুক্ত থাকে তাহলে তাকে বলে কাইরাল কার্বন বা কাইরালিটি। এই কার্বনটাকে স্টার চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে প্রথম কন্ডিশন হলো একটি যৌগের মধ্যে কাইরাল কার্বন উপস্থিত থাকতেই হবে, মাস্ট। বি, এই কন্ডিশন, এখানে কয়েকটা কন্ডিশন আছে। সেই কন্ডিশনগুলোর মধ্যে আমি প্রথমে লিখতেছি। প্রথম হলো তলীয় প্রতিসাম্য। প্রতিসাম্য 2, কেন্দ্র প্রতিসাম্য বা কেন্দ্রীয় প্রতিসাম্য 3, পরবর্তী অক্ষ প্রতিসাম্য। প্রতিসাম্য এবং 4 হলো সরল অক্ষ প্রতিসাম্য। প্রতিসাম্য এই যে 4টা কন্ডিশন, অর্থাৎ বিতে এসে আমরা বললাম প্রথমে তলীয় প্রতিসাম্য, কেন্দ্রীয় প্রতিসাম্য, পরবর্তী অক্ষ প্রতিসাম্য এবং সরল অক্ষ প্রতিসাম্য। এই 4টা কন্ডিশন যদি কোনো একটা যৌগের মধ্যে থাকে সে কখনোই আলোক সক্রিয়তা প্রদর্শন করে না। এই 4টা সম্পর্কে তো আমি এর পরে এটা নিয়ে ডিটেলস আলোচনা করব, যার কারণে এখন কিছু বললাম না, শুধু নামগুলো বলে দিলাম। এবং সিতে এসে এটা আমরা যেটা দেখব সেটা হলো যৌগটির মধ্যে কাইরাল কার্বন থাকুক চাই না থাকুক, যদি উহার দর্পণ প্রতিবিম্ব উহার উপর সমপতিত হয় তাহলে ওটা আলোক নিষ্ক্রিয় হবে না, আলোক সক্রিয় হবে না। তাহলে দর্পণ প্রতিবিম্ব প্রতিবিম্ব দর্পণ প্রতিবিম্বটি অউপরিস্থাপনীয়, মানে সুপারইম্পোজ হতে পারবে না, স্থাপনীয় হতে হবে। এবং ডি, লাস্ট যেটা, সেটা তার আলোকে হয় ডানে বা বামে, অর্থাৎ আলোকে হয় ডানে ঘুরাবে অথবা সে বামে ঘুরাবে। তাহলে এই কথাগুলো যদি আমি আবার একটু রিক্যাপ করি, সেটা হলো জেনারেল কন্ডিশন অফ অপটিক্যাল অ্যাক্টিভিটি, অর্থাৎ আলোক সক্রিয় সমানুতার যে কন্ডিশনগুলা, ফার্স্ট এবং ফরমোস্ট যেটা, সেটা হলো তার মধ্যে একটা কাইরাল কার্বন থাকতে হবে। কাইরাল কার্বন মানে হলো তার মধ্যে 4টা ভিন্ন গ্রুপ থাকতে হবে। 2 নম্বর কার্বনের 4টা শর্তের কথা বলা আছে: তলীয় প্রতিসাম্য, কেন্দ্রীয় প্রতিসাম্য, পরবর্তী অক্ষ প্রতিসাম্য এবং সরল অক্ষ প্রতিসাম্য। এই 4টা কন্ডিশন যদি থাকে তাহলে যৌগটা আলোক সক্রিয় কখনোই হবে না, এটা আলোক নিষ্ক্রিয় হবে। এবং তাহলে এই 4টা কোনোটাই থাকতে পারবে না। তারপরে আসছে হলো 3 নম্বর পয়েন্ট হলো দর্পণ প্রতিবিম্ব উহার উপর অউপরিস্থাপনীয় হতে হবে। অর্থাৎ একটা যৌগের যদি ছবিটা ওটার সাথে মিলা যাবে না, অর্থাৎ এটার সাথে যাতে অমিল থাকে, এটাকে বলে অউপরিস্থাপনীয়, নন সুপার ইম্পোজ হবে। এবং লাস্টে যেটা 4টা, এটা তার উপর সমপতিত আলোকে, তল সমপতিত যে স্পেশাল টাইপের আমরা লাইট এটার মধ্যে ফেলি, এটা নিয়ে আগের ক্লাসে, একদম প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, সেটা হয় আলোকে ডানে ঘোরাবে অথবা বামে ঘোরাবে। এই 4টা কন্ডিশনের আন্ডারে আমরা এই 4টা কন্ডিশন যদি সবার মধ্যে উপস্থিত থাকে, অর্থাৎ যা যা বলা হলো, তাহলে এই যৌগটা আলোক সক্রিয়তা প্রদর্শন করতে পারবে, আদারওয়াইজ নট। এরপর আমরা যা করতে চাচ্ছি সেটা হলো ওই যে 4টি উপাদান বিতে যেটা আলোচনা করেছিলাম, সেই 4টি উপাদান নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে এটাকে বলে এলিমেন্টস অফ সিমেট্রি।
সিমেট্রি। এলিমেন্টস অফ সিমেট্রি, ৪ টা উপাদান নিয়ে প্রথমে আমরা কথা বলি। নাম্বার 1, প্রথমে আমরা বলেছিলাম তল প্রতিসাম্য, প্লেন সিমেট্রি। প্লেন তল প্রতিসাম্য দিয়ে আমরা কি বুঝি সেটা একটু দেখি। এই যৌগটা আমরা আগে থেকেই চিনি। যেমন ধরো COOH, এটা আমরা এর আগের ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছিলাম, এজন্য বললাম আমরা যে আগে থেকেই চিনি। এটাকে বলে টার্টারিক অ্যাসিড এবং এটাকে সমান ২ ভাগে ভাগ করা যায়। ২ ভাগ করলে একটা আরেকটার দর্পণ প্রতিবিম্ব হয়। এই ধরনের যৌগগুলা এটাকে বলে মেসো যৌগ। তাহলে এটাকে বলে মেসো টার্টারিক অ্যাসিড। আচ্ছা, এটার মধ্যে কি হয় দেখো। মেসো টার্টারিক অ্যাসিড, মেসো যৌগগুলোর বৈশিষ্ট্যটা হলো একাধিক চিরাল কার্বন থাকবে এবং তাকে সমান ২ ভাগে ভাগ করলে একটি আরেকটার আইডেন্টিক্যাল হয়, অর্থাৎ দর্পণ প্রতিবিম্ব হয় এবং এটা আরেকটার উপর কখনোই সমপতিত হবে না। ধরো এটা সমপতিত হওয়ার নিয়ম আছে কতগুলো, 90 ডিগ্রি, 180 ডিগ্রি এরকম করে ঘুরাইতে হবে বিভিন্ন কোণে। তাহলে এটা যদি আমরা 90 ডিগ্রি ঘুরাই, তাহলে এটা ঘুরে এখানে পড়লেও এই OH এর উপরে H পড়বে আর এই H এর উপরে OH পড়বে। দ্যাট মিনস একটা মিললেও, এই দুটো মিললেও বাকি দুটো মিলে না। তার মানে হলো এটা কি, দর্পণ প্রতিবিম্ব তার উপরে সমপতিত হয় না। দর্পণ প্রতিবিম্ব সমপতিত না হলে এটা আলোক সক্রিয় হওয়ার কথা, কিন্তু বিষয়টা হলো আলোক নিষ্ক্রিয়। তার কারণটা হলো এই, একটি যৌগকে যদি আমরা সমান ২ ভাগে ভাগ করি, তাহলে দেখা যাচ্ছে যে এটার একটাকে ২ ভাগে ভাগ করলে এটা যদি আলোকে ডান দিকে ঘুরে, সমান সংখ্যক অংশ বাম দিকে ঘুরে। তাইলে ডানে এবং বামের আবর্তনটা একটা আরেকটাকে নিষ্ক্রিয় করে ফেলে বা রহিত করে ফেলে। রহিত করে ফেললে যেটা হয়, যৌগটি ফাইনালি যৌগটা আলোক নিষ্ক্রিয় হয়ে যায়। তাহলে আমরা দেখলাম যে প্রথম যে শর্তটা, অর্থাৎ প্লেন অফ সিমেট্রি বা তল প্রতিসাম্য যদি কোনো একটা যৌগের মধ্যে থাকে, এটা এমনিতেই আলোক নিষ্ক্রিয় হয়ে যায়। তে সিমেট্রির মধ্যে যেটা আমরা দেখব, এলিমেন্টস অফ সিমেট্রির মধ্যে সেটা হলো ১ নম্বর গেল। এবার আমরা সেকেন্ড যে সিমেট্রি সেটা নিয়ে আমরা একটু কথা বলি। আ সেকেন্ড সেকেন্ডটা হলো, সেকেন্ড যেটা সেটা হলো তোমার কেন্দ্র প্রতিসাম্য। তাহলে বা কেন্দ্রীয় প্রতিসাম্য। তাহলে নাম্বার 2 সেটা হলো সেন্টার অফ সিমেট্রি বা কেন্দ্রীয় প্রতিসাম্য। তো সেন্টার অফ সিমেট্রিটা আমরা একটু দেখি। সেন্টার অফ সিমেট্রিটা দেখতে হলে আমরা প্রথমে একটা যৌগ এঁকে ফেলি, তাহলে আমাদের বলতে সুবিধা হয়। সেন্টার অফ সিমেট্রি যদি আমরা দেখি, তাহলে দেখো, আচ্ছা, তাহলে প্রথম যেটা হলো COOH এখানে দিলাম আর এখানে দিলাম H, এখানে দিলাম CH3, এখানে দিলাম H, আর এখানে দিলাম CH3, এখানে দিলাম H, আর এখানে দিলাম COOH, এখানে দিলাম H। তাহলে এরকম যদি একটা যৌগ নেই, এই যৌগটার নাম হলো 2,4 ডাইমিথাইল সাইক্লোবিউটেন 1,3 ডাইকার্বক্সিলিক অ্যাসিড, 1,3 ডাইকার্বক্সিলিক অ্যাসিড। এই যৌগটাকে যদি আমরা দেখি যে একটা চাক্রিক যৌগ, চাক্রিক যৌগের মধ্যে কোনো ইমাজিনারি পয়েন্ট অর্থাৎ কেন্দ্র যদি আমরা নির্ধারণ করি এবং কেন্দ্র থেকে যদি আমরা পেছনের দিকে আগাইতে থাকি, এদিকে যে গ্রুপটা পাই তার বিপরীত দিকে যদি সেম গ্রুপ পাওয়া যায়, অর্থাৎ এখানে COOH, এখানে COOH, আবার এদিক থেকে যদি আমরা দেখি, এই পয়েন্ট থেকে যদি পেছনের দিকে তাকানোর ফলে দেখা যাচ্ছে যে সিটা মিথাইল গ্রুপ এবং এদিকে তাকানোর ফলে সেম মিথাইল গ্রুপ পাওয়া যায়। তাহলে এইটাকে বলা হয় কেন্দ্রীয় প্রতিসাম্যতা। কেন্দ্রীয় প্রতিসাম্যতা যদি কোনো একটা যৌগের মধ্যে থাকে, সেটা কোনোভাবেই আলোক সক্রিয় হবে না, এটা আলোক নিষ্ক্রিয় হবে। তাহলে এরকম আরো কতগুলা যৌগ পাওয়া যায়। তাহলে প্রথমে এই যৌগটা আমরা দেখলাম, আরেকটা যৌগ আমরা নেই।
এই কেন্দ্রীয় প্রতিসাম্যতার মধ্যে দেখো এদিকে যদি আমরা হাইড্রোজেন নেই, এদিকে ফ্লোরিন, এদিকে হাইড্রোজেন, এদিকে ক্লোরিন, তাহলে এখানে হবে এইদিকে হবে ক্লোরিন, এদিকে হবে হাইড্রোজেন, আর এটার অপোজিট হবে এদিকে ফ্লোরিন, এদিকে হবে হাইড্রোজেন। দেখো এখানে যদি আমরা একটা সেন্টার কল্পনা করি, সেই সেন্টারের অপোজিটে হলো অপোজিটে যদি আমরা চিন্তা করি, তাহলে দেখো অপোজিটে হলে এদিকে আহ, হ্যাঁ, এদিকে দেখো এদিকে গেলে ক্লোরিন, এদিকেও পাই আমরা ক্লোরিন। ঠিক এদিকে যদি আমরা দেখি, এদিকে আছে ফ্লোরিন এবং এটার অপোজিটে আছে এদিকে ফ্লোরিন। তাহলে এটারও একটা এরকম একটা যৌগ আমরা কেন্দ্র প্রতিসাম্যতা পেয়ে গেলাম। আরেকটা খুব ইন্টারেস্টিং একটা যৌগ আছে, সেটা একটু দেখো। এটা আমরা আগে অন্যভাবে লিখতাম, এখন এইভাবে লিখি কেন্দ্র প্রতিসাম্যতা দেখানোর জন্য। এদিকে হলো COOH, এদিকে হলো OH, আর এখানে বরাবর আছে হাইড্রোজেন। আবার দেখো এটার বরাবর আছে হাইড্রোজেন, এদিকে হলো COOH, এদিকে হলো OH। তাহলে এই যৌগটাকেও যদি এখানে একটা সেন্টার কল্পনা করা হয়, এটা চাকরিক না, তারপরে যদি সেন্টার কল্পনা করা হয় এবং এদিক থেকে যদি আমরা এই সেন্টার দিয়ে অন্যদিকে তাকাই যাই, তাহলে দেখা যাচ্ছে দুই দিকে একটা একই ধরনের গ্রুপ পাই। আবার এদিক থেকেও যদি যাই, সেটাও দুই দিক থেকে একই ধরনের গ্রুপ পাই। এই যৌগটার মধ্যেও কেন্দ্রীয় প্রতিসাম্যতা আছে। অর্থাৎ এই তিনটি যৌগের কোনোটি সেন্টার সেন্টার অফ সিমেট্রি থাকার কারণে কি হবে না, এটা আলোক সক্রিয় যৌগ হবে না, এটা সবসময় আলোক নিষ্ক্রিয় হবে। তারপরে নাম্বার 3 তে আমরা যেটা চলে যেতে চাচ্ছি, 3 তে আমরা যাব। সেই 3 তে গেলে নাম্বার 3, 3 এর মধ্যে দেখো নাম্বার 3 তে আসলে আমরা যেটা পাবো সেটা হলো অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি। নাম্বার 3 হলো অল্টারনেটিং 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 অ্যাক্সিস অফ সিমেট্রি, অর্থাৎ পরবর্তী অক্ষ প্রতিসাম্যতা। এই বিষয়টা খুবই ইন্টারেস্টিং। আমরা আগে উদাহরণটা লিখে নিই, তারপরে ব্যাখ্যা করি, সুবিধা হবে। ধরা যাক এরকম একটা যৌগ, চাক্রিক যৌগ। এখানে হাইড্রোজেন আছে, এখানে CH3 আছে। তাহলে এখানে CH3 আছে, এখানে হাইড্রোজেন আছে। নিচে আছে CH3, এখানে আছে হাইড্রোজেন। এবার উপরে CH3, এদিকে আছে হাইড্রোজেন। এটা হলো মূল যৌগটা। এটাকে যদি দেখো 3 360 ডিগ্রি ডিভাইড বাই n, অর্থাৎ n এর মান 1 2 3 4, দ্যাট মিনস এরকম যদি বসানো হয়, তাহলে n এর মান যদি 4 বসানো হয়, 360 ডিগ্রি ডিভাইড বাই 4 ইকুয়াল টু 90 ডিগ্রি। 90 ডিগ্রি, তাহলে n এর মান 4। এই 90 ডিগ্রি পরিমাণ যদি আমরা কোনো একটা যৌগকে ঘোরাই, তাহলে কি হবে, তার অক্ষ বরাবর দেখো, এখানে যদি একটা অক্ষ চিন্তা করা হয় এক্স ওয়াই, এই অক্ষ বরাবর যদি আমরা 90 ডিগ্রি করে ঘুরাই, তাহলে এটা এখানে আসবে, এটা এখানে আসবে, এভাবে ঘুরতে থাকবে। তাহলে আমরা দেখি তো দেখি যৌগটা কি হলো 90 ডিগ্রি ঘোরানোর পরে। এই যৌগটা এই অ্যাক্সেস, এই অক্ষটার সাপেক্ষে সে ঘুরবে। তার মানে অক্ষটা স্থির থাকবে এক্স এবং ওয়াই। এটার সাপেক্ষে দেখো চারটা আমরা দাগ দিয়ে দিই। তাহলে প্রথমে এটা যদি এখানে আসে, এখানে হবে এইচ, আর এই গোটাটা এখানে চলে আসছে CH3। তাহলে এটা এখানে চলে যাবে, তাহলে উপরে আসবে CH3, নিচে আসবে এইচ। আবার এটা যখন এখানে যাবে, এটা হলো এইচ, CH3। স্বাভাবিকভাবে এটা এদিকে চলে আসবে, তাহলে এখানে CH3 আর হলো এইচ। এই যৌগটা পেলাম। এবং এই যৌগটার যদি আমরা মিরর ইমেজ নেই, অর্থাৎ দর্পণ প্রতিবিম্বটা নেই, এখানে একটা মিরর রাখি, তাহলে কি ধরনের যৌগ হয় সেটা আমরা একটু দেখি। এটার মিররটা নিশ্চিতভাবে এরকমই হবে। দেখো এগেইন এক্সিসটা এঁকে নেই।
এক্সিসটা আঁকার পরে আমরা ওইটার সাথে মিলাবো। তাহলে এটার জাস্ট ছবি উঠাইলে কি হবে দেখো? মিরর ইমেজ হলে কি হয় আমরা জানি যে কাছেরটা কাছে, দূরেরটা দূরে। তাহলে এটা যদি আমরা নেই, তাহলে হাইড্রোজেনটা এদিকে থাকবে আর অপোজিটে থাকবে CH3 টা, এটার ছবিটা। ঠিক একই অবস্থায় এটা যদি নেই, উপরে আসবে এই কাছেরটা কাছে থাকবে আর দূরেরটা দূরে থাকবে। অর্থাৎ এই হাইড্রোজেনটা থাকবে এদিকে। আবার ঠিক একই অবস্থায় এখানে যদি দেখি, তাহলে দেখো এখানে হলো কাছেরটা কাছে, হাইড্রোজেনটা এদিকে থাকবে এবং মিথাইলটা এদিকে থাকবে, দূরেরটা দূরে। আবার ঠিক এটার কথা চিন্তা করলে তাহলে এখানে মিথাইলটা এদিকে থাকবে এবং হাইড্রোজেনটা এদিকে থাকবে। তাহলে দেখো আমরা প্রথমে কি করলাম? একটা মূল যৌগ নিলাম। যে যৌগটা একটা নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে আমরা 90 ডিগ্রি করে ঘোরাবো। তাহলে 90 ডিগ্রি প্রথমে একবার ঘূর্ণন দিলাম। এটা অনেকবার ঘোরানো, ৪-৫ বার এরকম ঘুরে, ঘুরে ১ বার, ২ বার, ৩ বার, ৪ বার ঘুরেও দেখা যায়। তাহলে আমরা প্রথমে 90 ডিগ্রি ঘুরে যেটা পেলাম সেটার মিরর ইমেজ নিলাম। নিয়ে আমরা দেখলাম যে ১ম যৌগটার সাথে দেখো তো দেখি মিল আছে কিনা? এই যে এখানে হাইড্রোজেন, এটার এখানে যে মিথাইল, মিথাইল। তাহলে এটাতে এখানে মিথাইল, এখানে হাইড্রোজেন। আর এটাতে এখানে হাইড্রোজেন, এখানে মিথাইল। তার মানে এটার সাথে মিলে গেছে। তাহলে আমরা এটাকে এই যৌগটার সমতুল্য, অর্থাৎ ৩ টা রেখা দ্বারা এরকম সমতুল্য যেরকম দেখে মিলাইতে পারি। তাহলে দেখো মানে অল্টারনেটিং এক্সিস অফ সিমেট্রি অর্থাৎ পরবর্তী অক্ষ প্রতিসম্মত হলো কোন একটি চাক্রিক যৌগ যদি আমরা কোন একটা অক্ষের সাপেক্ষে 90 ডিগ্রি বা এরকম করে ঘুরাই, তো ঘুরাইলে দেখা যায় যে যৌগটাই পায় তার দর্পণ প্রতিবিম্বটা যদি মূল যৌগের মতো হয়, আইডেন্টিক্যাল হয়, তাহলে এই ঘটনাটাকে বলা হয় পরবর্তী অক্ষ প্রতিসাম্য বা অল্টারনেটিং এক্সিস অফ সিমেট্রি। এবং এই বৈশিষ্ট্যটাও যদি কোনো একটি যৌগের মধ্যে থাকে, তাহলে যৌগটা অবশ্যই আলোক নিষ্ক্রিয় হবে। সে কখনোই আলোক সক্রিয় হবে না। তাহলে আমরা এবার এবার আমরা আ ৪ নম্বর পয়েন্টটা নিয়ে কথা বলব। নাম্বার 4 হলো সরল অক্ষ প্রতিসাম্য, যেটাকে বলে সিম্পল অ্যাক্সিস অফ সিমেট্রি। সিম্পল অ্যাক্সিস অফ সরল অক্ষ প্রতিসাম্য। এই যৌগটা কি? ধরা যাক এটাও একটা C2 অ্যাক্সিস এর সাপেক্ষে যদি আমরা একটা যৌগ নেই, দেখো এরকম একটা যৌগ নিলাম। যৌগের দুটো গ্রুপ আমাদের অবস্থান থেকে জাস্ট অপোজিটে বা জাস্ট দূরে আছে, ক্লোরিন আর এদিকে আছে ধরো হাইড্রোজেন। আর এদিকে আছে হাইড্রোজেন, এই চিহ্নটা দ্বারা বোঝা যায় এটা আমার একদম ফ্রন্টে, আমাদের বরাবর সামনের দিকে চলে আসছে। আর ডট ডট চিহ্ন দ্বারা বোঝা যায় আমাদের যে জায়গায় আছে তার থেকে অপোজিটে চলে গেছে। তাহলে এটা একদম ফ্রন্টে আর ওটা একদম পিছনে। তাহলে এদিকে আছে হাইড্রোজেন আর এদিকে আছে ক্লোরিন। এই যৌগটাকে তাকে এরকম একটা এক্সিস এর সাপেক্ষে যদি আমরা ঘুরাই, এরকম করে ঘুরাই, এটা হলো C2 অ্যাক্সিস। এক্সিস এর সাপেক্ষে যদি 180 ডিগ্রি ঘুরাই, বিভিন্ন ডিগ্রিতে আমরা ঘুরিয়ে দেখব। 180 ডিগ্রি ঘুরাইলাম, যেখানে n equal to 2 ঘূর্ণন মান n equal to 2, দ্যাট মিনস 90 ডিগ্রির ডাবল জাস্ট 180 ডিগ্রি হয়। তাহলে যৌগটা যদি জাস্ট আগের যৌগটার আইডেন্টিক্যাল যৌগতে পাওয়া যায়, আগের মতোই পাওয়া যায়, আগের অবস্থানেই ফিরে আসে, অর্থাৎ এখানে হাইড্রোজেন হবে এবং এখানে এখানে হবে ক্লোরিন। অর্থাৎ দেখো এই যৌগটাকে 90 ডিগ্রি 180 ডিগ্রি ঘোরানোর পরে যে অবস্থায় আসলে এটা C2 অ্যাক্সিস এর সাপেক্ষে, অর্থাৎ এখান থেকে এখানে এভাবে ঘোরানো হলো। তাহলে এই C2 অ্যাক্সিস এর সাপেক্ষে ঘোরানোর ফলে যে যৌগটা 180 ডিগ্রি ঘোরানোর ফলে যদি আবার আগের যৌগটার মতোই একটা কনফিগারেশন পাওয়া যায়, তাহলে দেখা যাচ্ছে যে এই যৌগটাকে বলা হয় সরল অক্ষ প্রতিসাম্য। এবং এই সরল অক্ষ প্রতিসাম্য বা সিম্পল অ্যাক্সিস অফ সিমেট্রি এটাও যদি থাকে, এই ৪ টা বৈশিষ্ট্য যদি থাকে, তাহলে যেকোনো একটি যৌগ আলোক নিষ্ক্রিয় হবে, এটা কখনোই আলোক সক্রিয় হবে না। এজন্য এই ৪ টা বৈশিষ্ট্যকে আমরা আলোক সক্রিয় যৌগের মধ্যে চাই না। থাকলে এটা আলোক সক্রিয় হবে। এবার আমরা পড়ব অ্যাসিমেট্রি অ্যান্ড ডিসিমেট্রি। প্রথমে আমরা পড়ি অ্যাসিমেট্রি। প্রথমে আমরা পড়ি অ্যাসিমেট্রি।
asymmetry and dissymmetry. তাহলে আমরা asymmetry and dissymmetry একসাথে আলোচনা করি। প্রথমে আমরা ১ নম্বরে পড়ব হলো asymmetry। asymmetry asymmetry হলো এমন একটি যৌগ, এমন asymmetry হলো এমন একটি যৌগ যার মধ্যে প্যারাল কার্বন আছে। সেটা আমরা একটু এঁকে দেখাই, তাহলে সুবিধা হবে। এরকম একটা যৌগ, জাস্ট এই যৌগটার আমরা মিরর ইমেজ যদি নেই, তাহলে এরকম একটা যৌগ পাবো। আচ্ছা, এই যৌগটা বলে গ্লিসারালডিহাইড। তো গ্লিসারালডিহাইডের এই সেটটাকে বলা হয় এনানশিওমার। এনানশিওমার। তাহলে এনানশিওমার মানে একটা আলোকে ডান দিকে ঘুরাবে, একটা আলোকে বাম দিকে ঘুরাবে। তাহলে আমরা যদি এরকম দেখি, কোন যৌগের অণুতে যদি ৪ টি ভিন্ন গ্রুপ থাকে, কোন যৌগের অণুতে কেন্দ্রীয় কার্বন পরমাণুর সাথে ৪ টি ভিন্ন গ্রুপ থাকে। ধরো এই কার্বন পরমাণুটাকে, অথবা আমরা এই কার্বন পরমাণুটাকে চিন্তা করি। এটার মধ্যে এদিকে একটা CHO গ্রুপ, এদিকে হাইড্রোজেন, এদিকে OH, CH2OH। এটার মধ্যে একই গ্রুপ আছে। এটাকে বলা হয়, এই তখন এই কার্বনটাকে বলা হয় অপ্রতিসম কার্বন বা অ্যাসিমেট্রিক কার্বন, যেটাকে কোনোভাবেই প্রতিসাম্যতা তুমি খুঁজে পাবা না। কোনোভাবেই সমান ২ ভাগে কোনো অংশ থেকে ভাগ করতে পারবে না। এবং এটাকে বলা হয় অ্যাসিমেট্রি, এবং এই ধর্মটাকে বলা হয় আহ, অপ্রতিসাম্যতা। এই ধর্মটাকে বলা হয় অসিমেট্রি বা অপ্রতিসাম্যতা। অর্থাৎ কোন একটি যৌগের কার্বন পরমাণুর সাথে যদি ৪ টি ভিন্ন গ্রুপ যুক্ত থাকে, এটা কোনোভাবেই ৪ টি ভাগে এটা মানে প্রতিসমভাবে বিভক্ত করা যায় না। এটাকে বলে অ্যাসিমেট্রি। ঠিক আমরা ডিসিমেট্রিটা একটু চিন্তা করে তো দেখি কি হয়। তো ডিসিমেট্রি ২ নম্বরটা পড়তেছিলাম আমরা, ডিসিমেট্রি। আচ্ছা, ডিসিমেট্রিটা দেখি আমরা। তো ডিসিমেট্রিটা যখন আমরা দেখব, তাহলে আমরা একটা উদাহরণ নিয়ে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। এদিকে হাইড্রোজেন, এটা হলো দূরবর্তী হাইড্রোজেন, দ্যাট মিনস ডট ডট দ্বারা দেখাবো। আর কাছে থাকবে আমাদের, একদম আমাদের সামনের দিকে থাকবে ক্লোরিন। এখানে নিলাম আমরা ক্লোরিন। আর এই দুটো একই তলে, অতএব এটা নীরের দাগ দ্বারা আমরা প্রকাশ করব, ক্লোরিন। এইটাকে যদি আমরা আমাদের মিরার ইমেজ নেই, তাহলে কিরকম হয়? ক্লোরিন। তাহলে দেখো, এটা হলো 1,3 ডাইক্লোরো এলিন। এটার নাম হলো 1,3 ডাইক্লোরো এলিন। এই যৌগটা ডিসিমেট্রি কেন? খেয়াল করো, কোনো একটি যৌগের মধ্যে যদি, দেখো, কোনো একটি যৌগের মধ্যে যদি কি থাকে না, তল প্রতিসাম্যতা, কেন্দ্র প্রতিসাম্যতা এবং পরবর্তী অক্ষ প্রতিসাম্যতা অনুপস্থিত থাকে, এবং একটা আরেকটার মিরার ইমেজ অর্থাৎ দর্পণ প্রতিবিম্ব কিন্তু সমপতিত হয় না। দেখো, এটার দর্পণ প্রতিবিম্ব কোনোভাবেই তুমি ঘুরে সমপতিত করতে পারবে না। এই ধরনের আহ, তাহলে এটাকে এই ঘটনাটাকে বলা হয় ডিসিমেট্রি। এটাকে বলা হয় ডিসিমেট্রি। তাহলে ঘটনাটা কি হলো আবার আমরা একটু বলি। সেটা হলো, প্রথমে দেখো, এখানে যদি একটি যৌগ এবং একাধিক যৌগের মধ্যে যদি একটা আরেকটার দর্পণ প্রতিবিম্ব, কিন্তু এটার মধ্যে কি নাই, কোনোভাবেই তল প্রতিসাম্যতা তুমি করতে পারবে না। কারণ এটা যদি মাঝখান দিয়ে এরকম কাটার চেষ্টা করো, তাহলে দেখা যাচ্ছে এটার সামনে এটা পিছনে, কিন্তু এটা উপরে এটা নিচে। তার মানে এটা কোনোভাবেই তল প্রতিসাম্য হয় না। এবং কেন্দ্র প্রতিসাম্যতাও থাকে না। কেন্দ্র থেকে দেখো, তুমি যদি কোনো একটা বিন্দুতে পাস করো, তাহলে দেখা যাচ্ছে যে সিমিলার গ্রুপ পাওয়া যাচ্ছে না। আবার পরবর্তী অক্ষর থেকে এটা যদি C2 অ্যাক্সিস এর সাপেক্ষে ঘোরাও, তাহলে কোনো অ্যাক্সিস পাওয়া যাবে না। তো না পাওয়া গেলে আমরা এই জিনিসটাকে বলা হয়, এটাকে বলবো আমরা
ডিসিমেট্রি। এই হলো অ্যাসিমেট্রি আর ডিসিমেট্রির মধ্যে বেসিক পার্থক্য। তারপর আমরা যেটা পড়ব সেটা হলো প্রোকাইরালিটি। তো প্রোকাইরালিটি পড়তে গেলে আমাদের প্রথমে প্রোকাইরাল অর প্রোকাইরালিটি জিনিসটা একটু বুঝো। কোনো একটা যৌগের অণুর মধ্যে যদি কাইরাল কার্বন একদম নাই, থাকেই না, কিন্তু দেখা যাচ্ছে যে এটাকে একটা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে একটা কাইরাল অণুতে রূপান্তরিত করা যায়। তাহলে এই কাইরাল অণুতে যে রূপান্তরিত করা যায়, যে মূল যে যৌগটা সেটাকে বলে প্রোকাইরাল অণু। তাহলে যেমন আমরা একটু দেখি এই বিক্রিয়াটা, এই জনপ্রিয় একটা বিক্রিয়া যেটা আমরা আগে থেকেই জানি। যেমন মনে করো গ্রিগনার্ড বিকারকের সাথে কোনো একটা অ্যালডিহাইডের বিক্রিয়া। তাহলে গ্রিগনার্ড বিকারক MgBr, মনে করো এরকম একটা যৌগ নিলাম, সেটার সাথে একটা অ্যালডিহাইড নিলাম। সেই অ্যালডিহাইডটা কিরকম? অ্যালডিহাইডের মধ্যে এরকম দেখলাম যে CH3 CH2 একটা আছে, আরেক হাতে আছে হাইড্রোজেন। দেন এটার সাথে তো এটা হলো আংশিক নেগেটিভ পজিটিভ, এটা হলো আংশিক নেগেটিভ এবং দুই জোড়া মুক্ত ইলেকট্রন থাকে। তো এখন সাধারণত গ্রিগনার্ড বিকারক এই পাশ থেকে পজিটিভ এভাবে ভাঙে। তখন এইটা ইলেকট্রন ডিফিসিয়েন্সি জায়গার মধ্যে আক্রমণ করে, যেহেতু তার ইলেকট্রন রিচ, সাথে সাথে সে কি করবে দেখো, সে এরকম একটা যৌগ তৈরি করবে CH3 C, এদিকে H, আর ওইটা উপরে CH2 CH3, এবং এদিকে ও হবে। তাহলে ও হলে এটার মধ্যে সাথে সাথে কি করবে, এই ইলেকট্রনগুলো যখন এখানে বেশি হয়ে যায় তখন পাই বন্ধনটা ভেঙে ওকে ইলেকট্রন দিয়ে দেবে। তাহলে তার ৩ জোড়া মুক্ত ইলেকট্রন এবং একটা নেগেটিভ চার্জ যুক্ত আয়নে রূপান্তরিত হয়। সাথে সাথে ওই যে গ্রিগনার্ড বিক্রিয়ার বাকি অংশটা, পজিটিভ অংশটা এটার সাথে আয়নিক যৌগ হিসাবে যুক্ত হবে, আয়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হবে। তাহলে এটার ম্যাক্সিমাম, এটা হলো একটা কমপ্লেক্স। এই কমপ্লেক্সটা আবার পানির উপস্থিতিতে ভেঙে যায়। দেখো, পানির উপস্থিতিতে যখন ভাঙে, এটুকু নেগেটিভ এটুকু পজিটিভ, তাহলে এই নেগেটিভটার সাথে পজিটিভ অংশ আর পজিটিভটার সাথে নেগেটিভ অংশ চলে যাবে। তাহলে মূল যৌগটার দ্বারা এরকম ও এর সাথে আসছে এস প্লাস ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি ব্রোমাইড। তাহলে ওটা আমাদের ফ্যাক্টর না, আমাদের বাই প্রোডাক্ট। মূল প্রোডাক্টটা হলো এইটা। এই যৌগটার দিকে যদি আমরা তাকাই, দেখো এখানে এই যৌগের মধ্যে কোথাও কোনো কাইরাল কার্বন ছিল না, কিন্তু দেখা যাচ্ছে এটা এরকম বিক্রিয়ার মাধ্যমে একটা কাইরাল কার্বনে রূপান্তরিত হয়, যেটার মধ্যে ৪টা ভিন্ন গ্রুপ আছে এই কাইরাল কার্বন। তাহলে এই যৌগের এই কার্বনটাকে বলে, এই অণুটাকে বলে প্রোকাইরাল অণু। এটাকে বলা হয় প্রোকাইরাল। প্রোকাইরাল অণু, কারণ এটাকে আমরা কাইরালিটিতে রূপান্তরিত করছি। তাহলে আমরা যেটাতে, তাহলে কাইরালিন অণুতে উপস্থিত এরকম যেসব অণু বিক্রিয়ক হিসেবে ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কাইরাল অণুতে রূপান্তরিত করা যায় সেসব যৌগের অণুকে, তাহলে এই যৌগের অণুটাকে প্রোকাইরাল অণু আমরা বললাম। তাহলে প্রোকাইরাল অণু আমরা চিনলাম। এবং আমাদের আজকের যে আজকের লেকচারের সর্বশেষ যেটা টপিক সেটা হলো সিউডোকাইরাল। সিউডোকাইরাল অণুটা আমরা দেখতে কিরকম সেটা আমরা একটু জেনে নেই। সিউডোকাইরাল, তো সিউডোকাইরাল অণুটা হলো, দেখো সিউডোকাইরালটা আসলে এরকম। সিউডো, সিউডোকাইরাল, সিউডোকাইরাল বা সিউডোকাইরালিটি বা সিউডোকাইরাল অণুটা কিরকম, আমরা কয়েকটা অণু এখানে এঁকে নেই, তারপর আমাদের ব্যাখ্যা করতে সুবিধা হবে। প্রথমে একটা অণু আঁকলাম, এই একটা অণু যেটার মধ্যে একাধিক কাইরাল কার্বন পরমাণু আছে CH3, এবং এটাকে সমান দুই ভাগে ভাগ করা যায়। এটার মিরর ইমেজ নিয়ে আরেকটা অণু পাবো আমরা, এটা হলো ১ নম্বর অণুটা। দেখো এটাকে ২ নম্বর অণু,
এক নম্বর অণু, দুই নম্বর অণুটা এক নম্বর অণুর মিরর ইমেজ, অর্থাৎ কিন্তু দুইটাকেই সমানভাবে ভাগ করা যায়। এটা এক সেট। আবার আরেকটা সেট দেখি আমরা এরকম। এইটাকে আবার সমান দুই ভাগে ভাগ করা যায় না, কিন্তু অণুটা একই। দেখো এটা এদিকে, এটা তার অপোজিটে, তাহলে এটার মিরর ইমেজ যদি আমরা নেই, আরেকটা অণু পাই। কিরকম অণু পাই? তাহলে দেখো এই ৪ টা অণু। ৪ টা অণু সম্পর্কে আমরা একটু কথা বলে নেই এবার। দেখো এখানে বলা হয়েছে যে একাধিক কাইরাল কার্বন বিশিষ্ট যৌগের অণুগুলো সমাণু, কোনটির যদি এটার মধ্যে তল প্রতিসাম্যতা থাকে, এটার মধ্যে আবার কেন্দ্র প্রতিসাম্যতা আছে, যেমন এটা কেন্দ্র থেকে চিন্তা করলে অপোজিটে সেম যৌগটা পাবা। তাহলে এটার মধ্যে, এইগুলোর মধ্যে আছে তল প্রতিসাম্যতা, মানে একটার একটার দর্পণ মানে মাঝখানে সমান দুই ভাগ, কিন্তু এই দুইটাকে আছে তল প্রতিসাম্য বা পরবর্তী অক্ষ প্রতিসাম্য, এরকম যদি কিছু থাকে, তাহলে দেখো এরকম এক বা একাধিক যদি উপাদান থাকে এবং এগুলো যদি আলোক নিষ্ক্রিয় হয়, তাহলে এদের অণুকে সিউডো কাইরাল অণু বলে। তাহলে আমরা প্রথমে দেখলাম যে এর মধ্যে তল প্রতিসাম্যতা আছে, এটার মধ্যে তল প্রতিসাম্যতা আছে, এটার মধ্যে তল প্রতিসাম্যতা নাই। কিন্তু দেখা যাচ্ছে যে কেন্দ্র প্রতিসাম্যতা আছে, অথবা এটাকে এটার এক অংশ অর্ধেক অংশের উপর দর্পণ প্রতিবিম্ব উপস্থাপনীয় হয়। এটার মধ্যে আবার হয় না। তো না হইলে দেখা যাচ্ছে যে এটা আলোক নিষ্ক্রিয় হওয়ার কথা। কিন্তু সবগুলা হয় না। এখানে দেখা যাচ্ছে যে এই ১ নাম্বার এবং ৩ নম্বর যৌগটি হলো আলোক নিষ্ক্রিয়। কেন ১ নম্বর এবং ৩ নম্বর যৌগটা আলোক নিষ্ক্রিয় সেটা দেখো। প্রথমে দেখো এই ২ টা একটা আরেকটার কি? দর্পণ প্রতিবিম্ব। কিন্তু দেখা যাচ্ছে যে একটা আরেকটার উপরে কি হয় না? সমপতিত হয় না। না হওয়ার কারণে এটা আলোকে ডান দিকে ঘোরায়, এটা আলোকে বাম দিকে ঘোরায়। তো সমান সংখ্যক ঘোরানোর কারণে এটা আলোক নিষ্ক্রিয় হয়। ঠিক একই অবস্থায় এটা একটা আরেকটার কি করে? এটা ডান দিকে ঘুরে, একটা বাম দিকে ঘুরে, কিন্তু এটা যদি আমি অর্ধেক কাটি, তাহলে এটা কি হয়? একটা আরেকটার উপর সমপতিত হয়। এই ঘটনার কারণে যেহেতু এই ২ টা আলোক নিষ্ক্রিয় সমাণু, তো এই ২ টাকে বলা হয় সিউডো কাইরাল অণু। তাহলে এই ২ টাকে বলা হয় সিউডো কাইরাল অণু। তো সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসে কতগুলা ছোট, ছোট সংজ্ঞা নিয়ে কথা বললাম। আগামী ক্লাসে আরেকটু বিস্তারিত পরিসরে এগুলা নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা আজকের মতো ভালো থাকো, সুস্থ থাকো এবং করোনা মুক্ত থাকার চেষ্টা করো। ভালোভাবে পড়াশোনা করো। সবার প্রতি শুভকামনা রইলো। আল্লাহ হাফেজ।